নমস্কার বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আমি তো এই কামনাই করি সবসময় ঈশ্বরের কাছে যে আমার সব বন্ধুরা সুস্থ থাকুক, তাদের পরিবারকে নিয়ে সুখে শান্তিতে থাকুক। আজকের টপিক একটু অন্যরকম। আমরা অনেকেই একটা সার্টেন এজের পরে বা ধরুন একটু কম বয়সেও বিভিন্ন কারণে সুগার, প্রেশার, বিভিন্ন রকম অসুখ বিসুখে আমরা আক্রান্ত হই। আমিও হয়েছিলাম। আমি দীর্ঘ প্রায় 6 ইয়ার্স মতো আমি সুগারের ওষুধ খেতাম। এত সুগার হাই হয়ে থাকতো আমার সর্বক্ষণ। প্রেশার এত বেশি থাকতো, যেটা ডাক্তারবাবু বলতেন নিচের দিকের প্রেশারটা খুব বেশি, ওপরেরটা তো বেশি, ওপরেও বেশি নিচেও বেশি। এত প্রেশার আমার যে আমার যিনি ফ্যামিলি ফিজিশিয়ান ছিলেন উনি বলতেন যে তুমি হাঁটো কি করে, তুমি চলছো কি করে, তোমার যা মানে রক্তচাপ, এতে লোকে বিছানায় ঘুমিয়ে থাকে। আমি হাসতাম, আমি কি করে হাঁটতাম আমি জানি না। তখন জীবনের প্রয়োজনটা এত বেশি ছিল, মেটেরিয়ালিস্টিক চাহিদাটা এত বেশি ছিল যে আমার যে অত শরীর খারাপ, আমি যে অত অত আমার হাই সুগার, প্রেশার, আমি সেগুলোকে কখনো পরোয়া করিনি। আর পরোয়া না করাগত কারণে কখনো কখনো শরীর খারাপ খুব লেগেছে, লাগেনি তা না, বললে বাজে কথা বলা হবে। কিন্তু আমার ডাক্তার বলতেন তুমি প্রত্যেকদিন লিখবে। হ্যাঁ, আমি ওষুধ দিলাম, আমি সকালে একটা প্রেশার ওষুধ খেতাম, রাতে আমাকে প্রেশার ওষুধ খেতে, সকালে সুগারের ওষুধ খেতাম, বিকেলেও খেতে হতো। মানে সে বিদিকিচ্ছিরি ব্যাপার। জীবন তখন প্রচন্ড স্পিডে চলছে, এত স্পিডে চলছে যে আমি আর তার রাশ টেনে ধরার মতো হয় না। যে মানে হর্স যখন খুব জোরে দৌড়ায় তাকে দেখবেন টেনে রাখা যায় না। আমিও আমার জীবন, আমার লাইফ সেইভাবে ছুটছে ছুটছে ছুটছে। না ঘুম আছে সঠিক টাইমে, না খাওয়া আছে, লাইফস্টাইলের তো পুরো ধ্বজা উড়ে গেছে। আমি এক আর্কিটেক্টের সাথে কাজ করতাম ওনার কিছু প্রজেক্টে। উনি আমাকে বলতেন, রীতা প্রদীপটা এত দপদপ করে জ্বলিও না, ভট করে নিভে যাবে। খুব ভালোবাসতেন তো। তো স্বভাবতই কেয়ারিং করার জন্য সবসময় বলতো তুমি এরকম সর্বক্ষণ টকবক টকবক করে ফুটছো, হ্যাঁ, আর তুমি সর্বক্ষণ কাজ ছাড়া তুমি কিছু বোঝো না। অন্য কোনো সামান্য একটা মানুষ নর্মাল গল্প করলেও তুমি উসকুস উসকুস করো, চলে যাও। একটু খাও শান্তি মতো বসে, একটু গান শোনো, একটু বই পড়ো। হ্যাঁ, আমি হাসতাম শুধু। তো হ্যাঁ, শুনবো, নিশ্চয়ই শুনবো। আমি জানি না ভদ্রলোক এখনো বেঁচে আছেন কিনা, তখনই উনি অনেক বয়স্ক মানুষ ছিলেন সেই সময়। তো এবার আসল কথায় আসি। সেই জীবনের হর্স রেস যেটা, তাতে প্রত্যেকটা দিন আয়ু এমনভাবে ক্ষয় হয়ে যাচ্ছিল। পারিবারিক চাপ, মেন্টাল চাপ, অফিসিয়াল চাপ, বিজনেস রিলেটেড চাপ, শুধু চাপ আর চাপ। মানে চোখ তুলে যে আকাশে চাঁদ উঠেছে, মানে চোখটা তোলারও উপায় ছিল না, তুলতাম না। একটা রোবট, একটা মেশিনের মতো হয়ে গিয়েছিলাম। শুধু কাজ করব, রোজগার করব, বাড়ি কিনবো, গাড়ি কিনবো, শুধু এই মাথার মধ্যে সর্বক্ষণ। অন্য কোনো কথা শুনতে চাইতাম না, কোনো কথা মাথায়, অন্য কোনো কিচ্ছু ভাল লাগতো না। ঘুমোতাম কাজের কথা। ফলস্বরূপ, উপহারস্বরূপ কি পেলাম? সুগার, প্রেশার, সর্বক্ষণ গা হাত পায়ে প্রচণ্ড ব্যথা, পা ফেলতে পারি না। তার মধ্যে একটা বিশাল বড় অ্যাক্সিডেন্ট, সেই অ্যাক্সিডেন্টে মানে মরে যাওয়ার মতো অবস্থায় 1-1.5 মাস পুরো এই এই জায়গাগুলো পুরো কালো হয়ে গেল, এদিকে চুলটা পুরো উঠে গেল। পিঠ ফিট পুরো ক্ষতবিক্ষত, আমার হাতেও এইসব জায়গায় পুরো ক্ষতবিক্ষত, এখনো অনেক দাগ রয়েছে আমার এই একটা দিকটায়। রাস্তায় বেরোলেই লোকে জিজ্ঞাসা করতো কি হয়েছে তোমার, কি হয়েছে, হাতটা এরকম ক্ষতবিক্ষত কেন তোমার? তখন তাকে পুরো গল্পটা আবার বলা। হ্যাঁ, না বললে তাদের শান্তি হতো না।
এখনো আমার পায়ে বিভিন্ন জায়গায় এরকম ক্ষতবিক্ষত হয়েছিল কার অ্যাক্সিডেন্টে। আমি একটা নতুন জীবন পেলাম ওই কার অ্যাক্সিডেন্ট হওয়ার পরে। কিভাবে? যে আমি তো যখন আমার জ্ঞান এলো তার আগে অবধি মানে আমার আর কিছু আমি জানি না, আমি ঘুমোচ্ছি। জ্ঞান আসার পরে দেখলাম যে আমি বেঁচে আছি। তারপরে তো শারীরিক যে কষ্টগুলো সেগুলো অতিক্রম করতাম। ১-১.৫ মাস কোনো জামা কাপড় পরতাম না, শুধু একটা নরম পাতলা কাপড় গায়ে জড়িয়ে রাখতাম, কেন সারা গায়ে পুরো ঘা ভর্তি। সেই এখানে চামড়া উঠে গেছে, এখান থেকে মাংস খুবলে পড়ে গেছে, সে বিধিকিচ্ছিরি ব্যাপার। যাই হোক, সেটা থেকে উঠলাম, আবার র্যাট রেস এ জয়েন করলাম, যে আরো এগোতে হবে, আরো এগোতে হবে। উদাহরণস্বরূপ, উপহার স্বরূপ ওই অসুখগুলো সব পেলাম, জব দিল আমাকে। জীবনে কিছু কিছু ভালো মানুষের সাথে দেখা হয়েছে, কোনো পুণ্যকর্ম ছিল পূর্বজন্মের। এই জন্মে কি পুণ্যকর্ম করছি জানি না, মনে হয় পূর্বজন্মেই কোনো ভালো কর্মও ছিল, মন্দ কর্মও ছিল। মন্দ কর্মগুলোর জন্যই বিভিন্ন সময় বিভিন্ন লোকের কাছে শোষিত হয়েছি, পরিবারের লোকের কাছে মর্যাদাহানি হয়েছে, পরিবারের লোক অপমানিত করেছে। অদ্ভুত কথা জানেন, বাইরের লোক কখনো, যারা আমার পরিবারের বাইরের লোক, তাদের থেকে কখনো কোনোদিন অসম্মানিত হওয়া বা খারাপ ব্যবহার পাওয়া আমি আমার লাইফে কোনোদিন পাইনি। যা কিছু পেয়েছি পরিবারের থেকেই পেয়েছি। অসম্মানিত হওয়া সেটাও পরিবারের থেকে পেয়েছি। পরিবারের প্রত্যেকটি লোকের কাছ থেকে তাদের জন্য কর্তব্য কর্ম করার পরেও, এটা প্রত্যেকটা মানুষেরই কম বেশি জীবনে অভিজ্ঞতা আছে, এটা নতুন কিছু না। মানে আমি এমন কিছু নতুন কোনো কথা বলছি না, এমন কোনো মানুষ নেই যারা পরিবারের কাছ থেকে কম বেশি অপমানিত হওয়া থেকে বাদ গেছে। যদি কেউ আমার এই ভিডিও দেখার পর কেউ যদি এরকম একজন ব্যক্তি থাকে যে তার পরিবারের কাছে কখনো সে অপমানিত হয়নি, তাহলে সেই সৌভাগ্যবান মানুষটির সাথে আমি কথোপকথন করতে চাই যে কি করে পসিবল এটা। যাই হোক, আমি মনে করি যে আমার গত জন্মের কোনো পাপের ফলেই আমি এই জন্মে এগুলো পেয়েছি। আবার ভালো যেগুলো কর্ম পেয়েছিলাম, কিছু মানুষ তারা আমাকে সর্বক্ষণ গাইড করতো যে তুমি এরকম ভাবে বাঁচো, তুমি এইভাবে বাঁচো, তুমি এইভাবে করো, তুমি এরকম করো না, তুমি বেশি দিন বাঁচবে না, আয়ু ফুরিয়ে যাবে। আমি আস্তে আস্তে আমি নিজেকে বাড়ি বন্দি করে, এই বাড়ি তৈরি করার পর বাড়িতেই নিজেকে বন্দি করলাম, বাড়িতেই একটা ছোট্ট কফি শপ করে। আমি যখন আমাদের প্রফেশনগুলো ছেড়েছিলাম তখন পিক আওয়ার্সে কেউ ভাবতে পারেনি যে ওই রকম বিজনেস কেউ ছেড়ে দিতে পারে। আমাকে আমার আত্মা, আমার ভেতরের সত্তা বলেছে যে যদি তুমি বাঁচতে চাও তাহলে বন্ধ করো, নাহলে তুমি বাঁচবে না, তুমি মাটির কাছাকাছি থাকো। বিশ্বাস করবেন না, আমি জবের থেকে এই বাড়িতে থাকা শুরু করলাম, বাড়িতে একটা ছোট্ট ব্যবসা, বড় যত ব্যবসা বাণিজ্য ছিল সব বন্ধ করে দিয়ে, আর পারছিলাম না, মনে হচ্ছিল যে এই মাথাটা ছিঁড়েই পড়ে যাবে, মাথায় থাকবে না। ছোট্ট একটা ব্যবসা করি, যা টুকটাক যা রোজগার হয় তাতে চলে যায়, ঠিকঠাকই চলে যায়, কোনো অসুবিধা হয় না। আগের মতো হয়তো অত অনেক অনেক অর্থ উপার্জন হয় না, কিন্তু অনেক অনেক মানসিক শান্তি আমি অর্জন করি ইচ অ্যান্ড এভরি ডে। এবং আমি আমার কিছু পরামর্শ আমার বন্ধুদেরও দিতে চাই। কেউ হয়তো বড় অফিসিয়াল, কেউ হয়তো বড় ব্যবসায়ী, কেউ হয়তো সময় পান না, আমি প্রত্যেককে বলবো নিজের জন্য নিজেকে একটু সময় দিন। যারা ফ্ল্যাট বাড়িতে থাকেন, কিছু মাটিপত্র কিনে গাছপালা করুন অল্প বিস্তর, ইচ অ্যান্ড এভরি ডে মাটি ঘাটুন, ইচ অ্যান্ড এভরি ডে আধা ঘন্টা। যারা সকালবেলা অফিসে যাওয়ার আছে তারা রাত্রিবেলা এসে করুন, গাছগুলোকে যত্ন করুন, তাদের জল দিন, তাদের মাটি চেঞ্জ করুন, কোনো না কোনোভাবে মাটির সাথে নিজেদের রিয়েল মাটি, মানে আপনার বাড়ির মেঝে যেটা আপনি সিমেন্ট বাঁধিয়ে দিয়েছেন বা মার্বেল করেছেন বা কোনো ফ্লোরিং লাগিয়েছেন সেটার কথা আমি বলছি না, রিয়াল মাটি। ছোট্ট বারান্দা থাকলে তাতে ছোট্ট ৮-১০টা টব এনে রাখুন, সেগুলোকে ঘাটাঘাটি করুন, এবং এটা একদিন না, ইচ অ্যান্ড এভরি ডে। আমি একটু সৌভাগ্যশালী, আমার একটু অল্প একটু বাড়ির পাশে সবাই বলে তুমি বাড়িতে এত গাছ করেছো কেন? হ্যাঁ, গাছের পাতা পড়ে
বাড়ি এত নোংরা হয়। আমি কেন করেছি আমি তো জানি, ওরা আমাকে অনেক অক্সিজেন দেয়। আমি খুব স্বার্থপর এ বিষয়ে। এই যে এত অক্সিজেন দিচ্ছে, আমি যে ওদের থেকে এত অক্সিজেন নিচ্ছি, আমি একটু যত্ন করব না? আপনার ব্যালকনিতে যদি 10টা গাছ থাকে, সেই 10টা গাছ আপনাকে যা অক্সিজেন দেবে, আপনি সারা জীবনেও তার দেনা আপনি শোধ করতে পারবেন না। তো তাকে একটু ঘাঁটুন, তার পাশটা একটু খুঁচিয়ে দিন, তাকে একটুখানি বাড়ির জৈব সার বানিয়ে দিন। আপনার মন ভালো থাকবে, শরীর ভালো থাকবে, এবং মাটির সাথে কানেকশনের জন্য আপনার অনেক ব্যাধি কমে যাবে। আমি অনেক বেশি মাটি ঘাটাঘাটি করি, যার সেই সুবিধে নেই তাদের আমি বলবো যে অল্পই করুন। আজকে আমি অনেক বছর ধরে এটা করতে করতে আমি লাস্ট 4 বছর 5 বছর হয়ে গেছে আমি সুগারের ওষুধ খাই না। প্রেশারের ওষুধ একবার খাই, আর একবার আমার খাওয়া লাগে না। আর এখন মাঝে মধ্যে আমি ভুলে যাই ওষুধ খেতে। আমার শরীরে কোনো রকম উদ্বিগ্ন হয় না যে আমার প্রেশার বেড়ে গেছে, আমার শরীর খারাপ লাগছে। আমার হাজব্যান্ড বলে, এই তুমি প্রেশার ওষুধ খাওনি? আবার গুনে রাখি আমি খেয়েছি কি খাইনি, আমি ভুলে যাই বলে। এই তুমি প্রেশার ওষুধ খাই না? আমি তো জানি না, আমার তো আজকে কোনো কষ্ট হয়নি। আমার ব্যক্তিগত ধারণা যে আর কিছুদিন পরে আমার আর প্রেশার ওষুধ তো খাওয়া লাগবে না। আমি তো বাঙাল বাড়ির মেয়ে, তাই একটু কোথায় বাঙাল টান থাকতে পারে। হ্যাঁ, ভালো লাগে আমার, মজা লাগে একটু। নিজের পুরনো কথা মনে পড়ে যায়, ঠাকুমা দিদিমার কথা মনে পড়ে যায়। আর বাঙাল কথা শুনলে না আমি খুব নস্টালজিক হয়ে পড়ি। ঠাকুমা দিদিমা, মা বাবা, মা কম বলে, অতটা বলতে পারে না, কিন্তু ঠাকুমা দিদিমা একদম পুরো একদম বাংলাদেশি লোকেরা যেমন কথা বলে সেই রকমই কথা ওনারা বলতেন। আমার কানে পুরো মধু ঝরে, জানেন না, মানে শুনলে এত ভাল লাগে আমার। হ্যাঁ, তো আমি বলবো প্রত্যেকটা বন্ধুকে যে আপনারা কিছুক্ষণ মাটি ঘাঁটুন, কিছুক্ষণ পরিবেশের সাথে কাটান। কোনো যদি বাড়িতে এরকম কোনো কারোর বাচ্চা থাকে, আমি বলবো কারোর না, মানে কারোর যেন এরকম অটিজম রিলেটেড বাচ্চা না থাকে। যদি কারোর থেকে থাকে, আমি বলবো আপনাদেরকে, আমি রিকোয়েস্ট করব, ফ্ল্যাট বাড়ি থেকে নেমে আসুন কোনো একটু শহরতলির দিকে, যেখানে জায়গা জমি, মানে জমি আছে, যেখানে আপনি গাছপালা লাগাতে পারবেন, আপনার বাচ্চারা মাটি ঘাঁটতে পারবে। আপনি বাচ্চাকে মাটির কাছাকাছি রাখুন। আমি বলবো আপনার বাচ্চা অনেক, দেখবেন আস্তে আস্তে অনেক সুস্থ হয়ে যাবে, এবং নর্মাল লাইফে ফিরে যাওয়ার চান্স অনেক অনেক বেশি। আমি পার্সেন্টেজে বলবো না, অনেক অনেক বেশি। আবারও বলছি, একটু মাটি ঘাঁটুন, প্রকৃতির সাথে থাকুন, একটু আকাশ দেখুন, একটু খোলা আকাশে যান। সব সময় অফিসে ছাদের নিচে, বাড়িতে এসে ছাদের নিচে, সর্বক্ষণ ছাদের নিচে না, ছাদের বাইরে এই পুরো আকাশটা যেখানে, সেখানে একটু টাইম কাটান, দেখবেন। হ্যাঁ, তো প্রথম প্রথম মনে হবে যে টাইম বরবাদ হচ্ছে, টাইম নষ্ট করছি আমি। তারপরে একদিন যেদিন আপনার হ্যাবিট হয়ে যাবে এবং আপনি সুস্থতা ফিল করতে শুরু করবেন, সেদিন আপনি বুঝতে পারবেন যে আপনি জীবনের কতগুলো বছর আকাশ দেখেননি, কতগুলো বছর আপনি গাছপালা টাচ করেননি, কতগুলো বছর আপনি মাটিকে ধরেননি। মাটি যখন হাতে ঘাঁটবেন না, সে অসাধারণ সুখ। আমি যখন মাটি ঘাঁটি না, জানেন তো আমার কি সুখ হয়। মাটিতে যখন হাত দিই মনে হয় আমি, যখন গাছের গোড়া আমি খোঁচাই আমার মনে হয় যে গাছটা কি ভালো লাগছে ওর। যখন গাছে স্প্রে করি জল, ওরা না জানেন হালকা হালকা করে হাওয়া দেয়, সে এক অনাবিল আনন্দ। এটা আপনি আস্তে 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 ওদের সাথে আপনাকে ফ্রেন্ডশিপ করতে হবে, ওদের সাথে আপনার সখ্যতা করতে হবে, ওদের সাথে আপনার সাথে কানেকশন তৈরি করতে হবে। তো মাটির সাথে যদি আপনি কানেকশন তৈরি করেন, মাটি আপনাকে সুস্থ রাখবেই। আমি আপনাকে 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি। মাটি, আমরা বলি মা আর মাটি সমান। হ্যাঁ, তো মা যখন আমাদের গায়ে হাত দেয় আমাদের খুব সুখ হয়। সেরকম মাটিও যদি আমরা, মাটি তো আমাদের গায়ে হাত দিতে পারে না, মাটিকে আমরা যদি হাত দিই তাহলে মাটি আমাদেরকে সেই সুখ, সেই শান্তি দেবে। ভালো থাকবেন, আবার আসবো অন্য একটা ভিডিও নিয়ে। আজকে এখানেই শেষ করছি।